নতুন বিয়ে করে বউকে রেখে কেউ যে দূরে চলে যায় সে কথা তো আমি এর আগে শুনিনি। শুনেছি নতুন বিয়ের পর একটু টান থেকেই যায়। তুমি সেই টান কাটিয়ে এত দূরে চলে যাবে, আবার 7 দিনের জন্য। বিপিনের বুকের ওপরে একটা মাথা রেখে শুয়েছিল মধু। মধুর কথায় বিপিন মধুকে আরেকটু নিজের বুকের দিকে টেনে নেয়। তারপর তার ঠিক ঠোঁটের উপর একটা ঠোঁট রেখে চুমু খেয়ে বলে, আহা, তুমি ওরকম ভাবে ভাবছো কেন? তুমি তো জানোই আমার কাজটা এরকম। দিনের বেশিরভাগ সময় আমায় বাইরে বাইরে থাকতে হয়। তাছাড়া একটা নতুন জায়গা দেখা হচ্ছে কোম্পানি থেকে, তার জন্যই তো। তোমার অসুবিধা হবে না। দেখো, আমাদের কোম্পানি একটা নতুন ব্রাঞ্চ এখানেই খুলছে, তার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। বুঝতে পারছি জায়গাটা একটু গ্রামের মতো মনে হচ্ছে, তবে জায়গাটা কিন্তু গ্রাম নয়, এখানে সবকিছুই আছে। তাছাড়া পাশের বাড়ি ওদের সঙ্গে আমার চেনাশোনা রয়েছে। ওরা আছে যখন তোমায় নানা কাজে সাহায্য করবে। আর এই 7 দিনের জন্য তোমার যা যা প্রয়োজন সবকিছু আমি কাল সকালে এনে দেব। মধু বিপিনের বুকের কাছে যেন আরও নিজেকে জড়িয়ে নেয়। বিপিনের শরীর নিরাভরণ, তার বুকের ওপর ছোট ছোট কালচে চুলগুলোকে নিজের আঙুল দিয়ে পাকাতে পাকাতে কি যেন বলার চেষ্টা করে মধু, কিন্তু বলতে পারে না। বিপিন তার আগেই মধুকে বিছানার ওপর শুইয়ে দেয়। তারপর আবার তার ঠোঁট, গলা এবং বুকে চুমু খেতে শুরু করে। মধু কিন্তু এবার আর চুপ করে থাকে না, বিপিনের আলিঙ্গনে সাড়া দেয়। দুজনেই যেন দুজনের শরীরের উষ্ণতাকে একে অপরের শরীরে মেখে নিতে শুরু করল। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। একে তো এই শীতের সময়, তার উপর বৃষ্টি। এই কুয়াশা ঘেরা কালো আঁধারে নিষিদ্ধ সুখে যেন মেতে ওঠে 2 সদ্য বিবাহিত যুবক যুবতী। মধু আর কোনো অভিযোগ করার সুযোগ পায় না। তখন বিপিন মধুকে ভরিয়ে তুলছে এক অসম্ভব মায়াবী সুখে। মধুও 2 চোখ বুজে সে সুখের সাগরে ডুব দিতে থাকে একটু একটু করে। বেশ ভালোভাবেই তারা একে অপরের শরীরের মধ্যে কি একটা খুঁজে চলেছিল। ঠিক এমন সময় মধুর চোখটা চলে যায় ঘরে জানালার দিকে। সেই জানালার কাছে কি একটা যেন এতক্ষণ ধরে ঘরের ভেতরের দিকে তাকিয়ে দেখছিল। এখন জানালার দিকে তাকাতে যাবে, জিনিসটা যেন হঠাৎ করে সেখান থেকে সরে গেল। ওটা কি? ওখানে কি? মধুর কথা শুনে বিপিনের ঘোর তখন কেটে গেছে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে ঘরের আলোটা জ্বালাবার জন্য সে নিচের দিকে নামার চেষ্টা করে, কিন্তু মধু তাকে জাপটে ধরে থাকে। না, তুমি যেও না, যেও না তুমি ওখানে। ওখানে বাইরে কেউ আছে, জানলার বাইরে কেউ আছে। আত্মপ্রত্যয়ের সঙ্গে কথাগুলো বলে মধু তার সঙ্গে নিজের হাত দিয়ে শক্ত করে ধরে রাখে বিপিনকে। বিপিনের শরীর অর্ধনগ্ন। মধুর শরীরের কাপড় চোপড় সমস্ত যে ঠিক আছে সে কথা চট করে বলা যায় না। তবুও ভয়ের সময় মানুষ বোধহয় পোশাক আশাক, লজ্জা সমস্ত কথাই ভুলে যায়। মধুও ভুলে গিয়েছিল। বিপিন কিন্তু একটু বিরক্ত বোধ করছিল। এমন গভীর সুখের সঙ্গমের সময় হঠাৎ করে বউ ভয় পেয়ে বিরক্ত হয়ে যদি এমন শুরু করে, তাহলে কোনো পুরুষ মানুষের ভালো লাগে? বিপিনও রাগ করে চলে যাচ্ছিল, তবুও কোনো রকমে বলল, আরে তুমি দাঁড়াও, আমি ঘরের আলোটা জ্বালাই, তারপরে দেখে আসছি আমি জানলার কাছে কি আছে। মধু কিন্তু তখনও কেমন যেন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। জানালার কাছে সত্যি সত্যি সে কিছু একটা দেখেছে, তার মনের ভুল নয়। জানালার গড়াদের কাছে একটা মুখ রেখে কি যেন ঘরের ভেতর দিকে তাকিয়ে কিছু একটা দেখছিল। তার 2 হাত জানালার গড়াদের ওপর এতক্ষণ ছিল, যেন এখনো একটা আবেশের মতো সেই জানালার কাছেই রয়ে গেছে। মধু ভয় পেলেও বিপিন কিন্তু ভয় পায়নি। তাই বিপিন কোনো রকমে মধুকে শান্ত করে উঠে প্রথমে ঘরের আলোটা জ্বালিয়ে দেয়। সাদা আলো ঘরের ভেতর যেন ঝাপটে পড়ে। আলো জ্বলতেই বিপিনের অস্বস্তি আরও একটু বেড়ে ওঠে। তাড়াতাড়ি উঠে গায়ের গেঞ্জিটা চাপিয়ে নিয়ে বিরক্ত মুখে গজগজ করতে করতে এগিয়ে যায় জানালার দিকে। পেছনে মধু কিছু বলার চেষ্টা করে, কিন্তু তা বিপিনের কানে যায় না।
জানালার কাছটায় এগিয়ে দাঁড়িয়ে ভালো করে চারিদিকটা দেখে নেয়। বাড়ির পিছনের দিকটায় একটা বড় পাঁচিল। পাঁচিলের এখানে ওখানে এখনো সময়ের ভাবনায় যেন পাঁচিলটা ছোট হয়ে এসেছে। পিছনের দিকে খানিকটা জায়গা রয়েছে। পাঁচিলের ওপাশে একটা জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে গেলে মস্ত বড় একটা ডোবা মতো আছে। দিনের বেলা বিপিন ওই দিকটা দেখেছে, কিন্তু রাতের বেলা ওদিকে কখনো যাওয়ার প্রয়োজন হয়নি। আজ মধুর ভয়ের কারণে হাতে টর্চ নিয়ে ভালো করে বাড়ির পেছনের দিকের জঙ্গলের মধ্যে ফেলে ফেলে দেখল সে। না, কোথাও কিছু নেই, একটা কুকুর পর্যন্ত নেই। তারপর বিরক্তি ভাবটা মুখে শতগুণ এনে বলে উঠল, তুই কি যে করো না, কোথাও কিছু নেই, শুধু শুধু ছাড়ো, এখন ঘুমাও। সে রাতে মধু অনেক চেষ্টা করেছিল বিপিনের গা ঘেঁষে তার বিরক্তি ভাবটা কাটাতে আর রাগটা কমিয়ে দেবার, কিন্তু বিপিন সেভাবে পাত্তা দেয়নি। কাল সকালে উঠতে হবে, কাজ আছে, তাই বিপিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। বিপিন সকালেই প্রায় দিন সাতেকের প্রয়োজনীয় জিনিসপত্রে জোগাড় করে দিয়ে তারপর নিজের কাজে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মধুর ছলো ছলো চোখের দিকে তাকিয়ে বিপিনের বুকের ভিতরটা একটু বেঁধেছিল, কিন্তু কিছুই করার নেই। পুরুষ মানুষের আবেগ কোনো কাজে লাগে না। অর্থের জন্য পুরুষ মানুষকে পরিবার, ভালোবাসা, আবেগ সব কিছু থেকে দূরে থাকতে হয় গোটাটা জীবন। বিপিন তাই নিজের আবেগ, মনের ভেতর গজিয়ে ওঠা শব্দ, বউয়ের প্রতি ভালোবাসা সব কিছুকে একপাশে গজিয়ে ওঠা ঘাসের পাতার মতো পা দিয়ে ডলে চলে গেল নিজের কাজে। পাশের বাড়ি থেকে চম্পা এসে দাঁড়িয়েছিল মধুর পাশে। আস্তে আস্তে সে বলল, আরে চিন্তা করছো কেন বৌদি? দাদা তো 7 দিন পরেই চলে আসবে। তোমার যখন মনে হবে আমাদের বাড়িতে চলে আসবে। আমি তো তোমাদের এখানে আছি, চলো তোমার ঘরে যাই। চম্পার সঙ্গে অনেকক্ষণ এটা ওটা গল্প করল মধু। এর আগেও বিপিনকে নানা কাজে এখানে আসতে হয়েছে। এই বাড়িটা বিপিন ভাড়া নিয়েছিল কার কাছে সেটা চম্পা জানে না। এই বাড়ির মালিক অনেক আগেই এখান থেকে চলে গেছে, তারা শহরে থাকে। বাড়িটা তাই জন্যই এমনভাবে পড়ে আছে। শুধু বিপিন আর মধু এসে নিজের হাতে বাড়িটা এবং আশপাশটা এরকম পরিষ্কার করে নিয়েছে। নিজের কাজে ব্যস্ত হয়ে গোটা দিনটা একরকম কেটে গিয়েছিল। সন্ধ্যার দিকে আবার চম্পা এলো। চম্পার সঙ্গে দেখতে দেখতে প্রায় একটা দিনের মধ্যে কেমন যেন ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। চম্পার সঙ্গে কথা বলতে বলতে বিপিনের থেকে দূরে থাকার দুরূহ ব্যথাটা একটু একটু করে ভুলে গেল সে। আরও ভুলে গেল আরও একটা ব্যাপার। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তৃতীয় দিনের সন্ধেবেলায় চম্পা চলে যাওয়ার পর মধু খাবার গরম করতে গেল। বাড়িটা বেশি বড় নয়, পাশাপাশি 2 ঘর, একপাশে একটা রান্নাঘর। বাড়ির পেছনের দিকে খানিকটা দূরে বাথরুমের ব্যবস্থা। উঠোন কিংবা বাড়ির চৌহদ্দি খুব একটা বড় নয়। রান্নাঘরের জানলার কাছ থেকে বাড়ির একপাশে একটা ছোট তুলসী মঞ্চ দেখা যায়। একসময় সেখানে তুলসী গাছ ছিল। এই বাড়ির গৃহকর্ত্রী হয়তো নিজের হাতে সন্ধেবেলা সেখানে প্রদীপ জ্বালান, কিন্তু অনেক দিন অযত্নে থাকা সে তুলসী গাছ। জায়গাটা মফস্বল, ইলেকট্রিসিটি আছে, কিন্তু যাকে বলে শহরের মতো উন্নত তেমন ব্যাপার এখানে এখনো পর্যন্ত হয়নি। এখনো এখানে বড় মাটির রাস্তা রয়েছে। মধু সেসব ভাবছিল না। সামনে থাকা তরকারিটা গরম করতে করতে চারপাশের বাতাসে ভেসে ওঠে একটা ঝাল লঙ্কার মশলার গন্ধের সঙ্গে মধু যেন অনেকদিন আগের একটা গন্ধের মিল পাচ্ছিল। অনেকদিন আগে, তার বিয়ের আগের একটা সন্ধেবেলার কথা মধুর মনে পড়ে গেল। তুই কেন বুঝতে পারছিস না? তুই যদি একবার বাড়িতে আমাদের কথা বলিস তাহলে হয়তো তোর বাবা মেনে নিতে পারতো। তুই যেমন ভাবছিস তেমনভাবে হবে না। এটা হয় না। বাবা মা ভেতরে ভেতরে আমার জন্য ছেলে দেখেছে, কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। এখন আমি ওদের কি বলবো? তাছাড়া তুই জানিস তো আমি বাবার বিরুদ্ধে কথা বলি না কখনো। তাহলে আমার কি হবে? এতদিন ধরে আমরা যে স্বপ্ন দেখেছি সেটার কি হবে?
মধুর মুখে কোনো উত্তর থাকে না। সে মাথাটা নিচু করে তাকিয়ে থাকে সামনে জলের দিকে। একটা পার্কের বেঞ্চে বসে কথা বলছিল ওরা দুজন। মধুও সেদিন জানতো না এটাই তাদের শেষ দেখা। অনেকক্ষণ ধরে কথা বলে চলেছিল দীপক। তারপর এক সময় কি যেন ভেবে হাসতে হাসতে বলল, তুই যখন এটাই চাইছিস তাহলে সেটাই হবে। তুই যখন চাস না আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক, সবকিছু ভুলে গিয়ে তুই নিজেকে আলাদা করে নিতে চাস, তাহলে সেটাই হোক। দীপকের শক্ত কণ্ঠস্বরে বলা কথাগুলো যেন মধুর বুকে এসে আঘাত করে। কি করবে মধু বুঝতে পারে না। তার প্রাণপণে ইচ্ছে হয় দীপককে জড়িয়ে ধরতে, দীপকের বুকের মাঝে নিজেকে একটু আশ্রয় দিতে, কিন্তু পারে না। এই পার্কের মাঝে শুধু ওরা একা বসে নেই, আশেপাশে আরো অনেকে বসে আছে। তাই মধু একটা হাত শক্ত করে ধরে তার হাতের উপর। দীপক আস্তে আস্তে বলে, ধুই বোকা, কাঁদছিস কেন? তোর ভাবনাটা আমি বুঝতে পারছি। আমিও তো বোকার মতোই তোকে জোর করছিলাম। আসলে আমাদের জীবনের সমস্ত সিদ্ধান্তগুলো তো আমাদের নিজের, তাই না? তাই বিয়ের সিদ্ধান্তটাও তোকেই নিতে দেওয়ার দরকার। তোর যেটা ভালো মনে হয় তুই সেটা করিস। আমি তো তোকে আগেই বলেছি, আমরা সবচেয়ে ভালো বন্ধু ছিলাম একসময়, সেটা এখনও আছে। তবে আজকের পর থেকে হয়তো সেভাবে আর তোর সঙ্গে দেখা কিংবা কথা কোনোটাই হবে না। ভালো থাকিস। কথাটা বলে দীপক উঠে যায় বেঞ্চ ছেড়ে। দীপক এইভাবে চলে গেল। তখন মধু ছুটে গিয়ে তাকে পেছন থেকে ধরত, কিন্তু আজ আর মধু পারে না। কোনো একটা কারণে যেন তার পায়ে বেড়ি পরিয়ে দিয়ে গেছে কেউ। একটু আগে তার পাশে বসে থাকা তার ভালোবাসার মানুষটা যেন এক মুহূর্তের মধ্যে অনেক দূরের হয়ে গেছে। মধু আর পারে না। দীপক ধীর পায়ে আস্তে আস্তে বেরিয়ে আসে পার্কের বেঞ্চ ছেড়ে। সেদিন একটা গন্ধ পেয়েছিল মধু, বাতাসে একটা অদ্ভুত গন্ধ, বিরহের গন্ধ। আজ তেমনই একটা গন্ধ যেন এসে লাগলো তার নাকে। বাইরে অন্ধকার নেমেছে। মধুর গোটা শরীরটা কেমন যেন শিরশির হয়ে উঠল। 3টে দিন হয়ে গেছে বিপিন তার কাছে নেই। মধুর গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি একটা আকাঙ্ক্ষা যেন মাঝে মাঝে শিরশির করে উঠতে থাকে। মনে হয় যেন একটা অদৃশ্য পালকের পরশ বুলিয়ে দিয়ে গেছে কেউ, আর সেই বুলিয়ে দিয়ে যাওয়ার জন্য গোটা শরীরের নানা স্থানে যেন কি একটা না পাওয়া হঠাৎ করেই তীব্রভাবে রক্ত মাংসগুলো বাইরে বেরিয়ে আসছে। ঠিক তখনই বারবার মধুর মনে পড়তে লাগলো দীপকের কথা। দীপক সে পার্কের বেঞ্চের কাছে আধারের সুযোগ নিয়ে যখন মাঝে মাঝে জড়িয়ে ধরতে থাকে, তার ঠোঁটের ওপর ঠোঁট রেখে চুম্বন করতে করতে যখন হারিয়ে যেত মধুর শরীরে, খাবার গরম করতে করতে যেন নিজের শরীরে ঠিক বুকের কাছটায় দীপকের ঠোঁটের স্পর্শ পেল আরও একবার। চোখটা বন্ধ করেই খুলেছে। এমন সময় জানালা দিয়ে সেই দূরে থাকা তুলসী মঞ্চটার দিকে তাকিয়ে মধু দেখতে পেল কে যেন ওখানে দাঁড়িয়ে আছে। তার গোটা শরীর দেখে কেমন শিরশির করে উঠল। তুলসীর মঞ্চের পাশে যে দাঁড়িয়ে আছে তাকে মধু চেনে। রান্নাঘরের দরজাটা খোলা, বাইরে বারান্দার দিকে তেমনভাবে কোনো দরজা নেই। খোলা বারান্দায় যে দাঁড়িয়ে আছে সে যদি বারান্দা দিয়ে উঠে আসে রান্নাঘরের দিকে, হঠাৎ করেই যেন মধুর গোটা শরীরে একটা ভয় জড়িয়ে ধরে। মনে হয় একবার চিৎকার করে পাশের বাড়ি থেকে চম্পাকে ডাকবে, কিন্তু এখান থেকে চিৎকার করলে চম্পা যদি শুনতে না পায় আর লোকটা যদি তার আগেই এখানে এসে পড়ে। বিকৃত একটা ভয় মধুর গোটা শরীরে খেলা করতে থাকে যেন। আর ঠিক তখনই লোকটা হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে থাকে জানলার দিকে। একটা একটা পা করে সামনের দিকে এগিয়ে আসা মধুর বুকের ভেতর হৃৎপিণ্ডের শব্দটাকে যেন বাড়িয়ে চলে। তার পায়ের পদধ্বনি মধু যেন শুনতে পায় নিজের মাথার মধ্যে। ওই তো আরেকটু, লোকটা যদি চোর হয়, ফাঁকা পেয়ে মধুকে একা দেখে যদি কোনোভাবে মধুর উপর ছি 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 ছি, এসব কি ভাবছে সে? একটা চোর এলে চুরি করতে আসবে, তার সঙ্গে এসবের কি সম্পর্ক? মধুর মনে হয়
একটু আগে বিপিন আর দীপকের কথা আলাদা আলাদা করে ভাবতে ভাবতে তার শরীর উষ্ণ হয়ে উঠেছে, আর সেই উষ্ণতার কারণে সে এসব ভাবছে। মুহূর্তে মধু মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে একটা তীব্র চিৎকার করে উঠতে যাবে, এমন সময় খুব কাছ থেকে শান্ত গলায় কে যেন বলে ওঠে, মধু। এই গলাটা প্রায় ভুলেই গিয়েছিল মধু। সঙ্গে সঙ্গে মাঝপথে থামিয়ে ফেলল। বাইরে গলাটা চেনা, এতক্ষণ অন্ধকার বলে মনে হলেও এখন জানালার কাছে চাঁদের আলোয় মুখটাকে দেখতে পাচ্ছে সে। চাপা গায়ের রং, লম্বা চেহারা, রোগাটে মুখ। এটা আর অন্য কেউ নয়, তার বড্ড চেনা দীপক। আমাকে চিনতে পারছো না? দীপক, দীপক তুমি এখানে আর এই সময়? দীপক জানালার আরও কাছে এগিয়ে আসে। জানালার গড়াদের উপর হাত রেখে দীপকের মুখে একটা ম্লান হাসি, যেন কি একটা বলতে চাইল তার দুটো চোখে, অথচ বলতে পারল না। অনেকদিন ওর থেকে চলে আসার পর দীপকের সঙ্গে আর দেখা হয়নি, কথাও হয়নি। অনেকবার চেষ্টা করেছে, তারপরে বিয়েটা হয়ে যাওয়ার পরে সব কিছু দেখে মন ফিরিয়ে নিয়েছিল। নতুন কিছু, নতুন করে নতুন সংসারে ভালো করে মন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আজ এই আধার রাতে জানালার কাছে এসে দাঁড়ালো দীপক, আর তার সেই উজ্জ্বল দুটো চোখ যেন মধুর মনের ভেতর একটা নতুন আলোর রং তুলল। মনের ভেতর জমে থাকা দীপকের প্রতি একটা প্রেম যেন আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো গোটা হৃদয় জুড়ে। তারপরে মধু বাস্তবে ফিরল। জানালার কাছে এমন সময় যদি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে বাইরের কেউ, তাহলে ব্যাপারটা তার বদনাম হবে। হতেই পারে চম্পা কোনো কারণে এ বাড়িতে এসে ঢুকলো আর তখন দেখতে পেল। মধু তাই তাড়াতাড়ি দীপককে রান্নাঘরের ভেতরে আসতে বলে। দীপকও বাক্য ব্যয় না করে রান্নাঘরের ভেতরে এসে ঢুকে একপাশে বসে। রান্নাঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় মধু। তারপর নিজের কাজ করতে করতে অগোছালোভাবে প্রশ্ন করে, এতদিন পর মনে পড়ল, কিন্তু তুমি আমার বাড়ি চিনলে কি করে? আর এখানে তো তোমার থাকার কথা নয়। খোঁজ পেয়েছি তোমার বিয়ে হয়ে যাওয়ার পরে। তোমার খোঁজ করেছিলাম, তবে প্রথমে খোঁজ পাইনি। এই কিছুদিন আগে এই জায়গাটার কথা শুনলাম, তারপর আজ বিকেলে এখানে এসে হাজির। তুমি এখানে? কথাটা বলতে গিয়ে মধুর মনে হয় তার ঠোঁট কেঁপে ওঠে। একটা অদ্ভুত আবেগ আর তার সঙ্গে আরও কি একটা যেন তার গোটা শরীরে জড়িয়ে উঠেছে। মধু রান্নার কাজ শেষ করে যায়, রান্নাঘরের দরজা খুলে সমস্ত কিছু গুছিয়ে দীপককে সঙ্গে নিয়ে ঢুকে যায়। বাইরে আবার টুপটাপ বৃষ্টি শুরু হয়েছে। দীপক বিছানার এক পাশে বসে আছে, মধু অন্য পাশে নিজের আঙুল দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলছে, দেখো এখন তো রাত হয়ে গেছে অনেক, এখন তুমি যদি এখানে থাকো তাহলে। দীপক যেন একটু এগিয়ে আসে মধুর দিকে আর বলে, আমি শুধু তোমার জন্য এখানে এসেছি মধু, আমি শুধু তোমার জন্যই এখানে এসেছি। কথাটা বলতে বলতে দীপক আরও কাছে এগিয়ে আসে মধু। দীপকের গরম নিঃশ্বাস এসে পড়ে মধুর মুখের ওপর। এখন দীপকের সেই চেনা নিঃশ্বাস আর গরম স্পর্শ যেন তাকে এক মুহূর্তের জন্য কেমন করে দেয়, আর মধু সব কিছু ভুলে যায়। ঘরের দরজাটা আজ সে বন্ধ করে রেখেছিল, জানলাটাও কখন যে বন্ধ হয়েছে মধুর তা মনে নেই। দীপকের দুটো ঠোঁট মধুকে স্পর্শ করতেই মধুর মনে হয় দীপকের ঠোঁটটা আগের মতো উষ্ণ নয়, সামান্য ঠান্ডা। মধু আর নিজেকে সামলে রাখতে পারে না। পুরনো প্রেমিককে কাছে পেয়ে সেটাকে জড়িয়ে ধরে তারপর দুজনে মিলে সে বিছানার ওপরে শুয়ে পড়ে। একে অপরকে জড়িয়ে ধরে তারা চুম্বন করতে শুরু করে। মধুর চোখ থেকে গড়িয়ে আসে জল। এতদিন ধরে মনের ভেতর একটা আবেগ জমা ছিল, শেষ বেলায় অন্তত ভালো করে দীপককে বিদায় জানানো হয়নি, অন্তত একবার জড়িয়ে ধরতে পারেনি সে। বৃষ্টিটা যেন আরো বেড়ে ওঠে। ঠান্ডা শীতল হাওয়ার মাঝে ঘরের বিছানায় ততক্ষণে দুজনেই প্রায় অর্ধ উলঙ্গ হয়ে গেছে।
মধুর শরীরে খেলা করছে দীপকের ঠোঁট, হাত এবং নানা অংশ। মধু চোখ বন্ধ করে কামনার সেই সাগরে ভাসতে ভাসতে যেন কি একটা অদৃপ্তে হঠাৎ করেই খুঁজে পেয়েছে পুরনো দিনের মতো করে। এখানে আসার পরেও যে কয়েকবার দীপকের কথা মধুর মনে হয়নি তা নয়, কিন্তু তখন বিপিন ছিল। বিপিনের ভালোবাসা তাকে সমস্ত কিছু ভুলিয়ে রাখত। কিন্তু এই তিনটে দিন বিপিন না থাকায় যেন মধুকে আরো শূন্য করে দিয়েছে। কেন এমন হলো বলো তো দীপক, কেন এমন হলো? আমি তো সব সময় তোমায় চেয়েছিলাম, সব সময় চেয়েছিলাম তুমি থাকো আমার কাছে, কিন্তু আর কোনো চিন্তা নেই, আমি সব সময় তোমার কাছে থাকবো, সব সময়। সেটা কি করে হবে? ও যখন ফিরে আসবে তখন? মধুর শেষ কথাগুলো যেন আটকে যায়। একটা কামনার হালকা শীতকার বেরিয়ে আসতে থাকে তার মুখ দিয়ে। মধু হাঁপায়। বিছানায় শুয়ে থাকা তার শরীরটা এখন প্রায় সম্পূর্ণ উলঙ্গ হতে চলেছে। দীপকের শরীরটা জড়িয়ে গেছে। তার শরীরের ওপরে দুই ঠোঁট, বুক, শরীর, এমনকি যৌনাঙ্গ পর্যন্ত একে অপরের সাথে মিশে গেছে এক সীমাহীন বাঁধায়। আর কোনো কথা বলে না। কেউ একটা অদ্ভুত শব্দ করে চললে ঘরের ভেতর বাইরের বৃষ্টি, অন্ধকার সবকিছু মিলিয়ে মধুর মনে হয় সে আর এই ঘরে নেই। সে চলে এসেছে আজ থেকে বছর 2 আগের প্রথম দিনের সেই ঘরটায়। সেদিন প্রথমবার মধুকে দীপক চেনা বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েছিল। বন্ধুর বাড়িতে সেদিন কেউ ছিল না। বিকেল আর একটু পড়ে এসেছিল। ওরা দুজন ঘরে ঢুকেই দীপক দরজা বন্ধ করে দেয়। কি হলো? আরে দরজা বন্ধ করলে কেন? আজ বাড়িতে কেউ নেই, তুমি আর আমি, আমরা দুজন আজ এখানে থাকবো। আজ অনেকক্ষণ ধরে তোমায় আমি দেখব, তোমায় আদর করব, আগামীকাল অবধি থেকে যাব। মধু কেমন যেন ভয় পেয়ে গেছিল, চমকে উঠে সরে গিয়েছিল এক পাশে। দীপক যখন তার কাছে এগিয়ে এসে তার কাঁধের কাছে হাত রেখেছিল, মধু থরথর করে কেঁপে উঠেছিল। তারপর কথা বলতে বলতে কখন যে মধুর ঠোঁটের সাথে দীপকের ঠোঁট একান্ত হয়ে গিয়েছিল, আর চোখ বন্ধ করে একটা আবেশে ভেসে গিয়ে মধু বলতে পারেনি কখন তার শরীর থেকে একটা একটা করে সমস্ত পোশাক দীপক নিজের হাতে খুলে ফেলেছিল। সদ্য ফুটে ওঠা কুসুমের মতো নিজের 2 বাহুর উন্মুক্ত স্থাপন তখন কষ্ট পাচ্ছিল দীপকের হাতে। মধুর খুব একটা খারাপ যে লেগেছিল তা নয়, কিন্তু একটু ভয় হচ্ছিল। কিন্তু ভয় কাটিয়ে দীপক একটু একটু করে মধুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল যৌনতার সুখের সাগরে। একসময় চরম সুখ কাকে বলে তা অনুভব করতে পেরেছিল মধু। তারপর থেকে যেন দীপক আর তার মধ্যে সম্পর্কটা আরো বেশি গভীর হয়েছিল। আজ এখন দীপককে আবার কাছে পেয়ে সেই দিনের কথাই মনে পড়ে যায় মধু। বেশ কিছুক্ষণ এভাবে বিছানায় চলে যৌনতার ঢেউ। তারপর যেন মধু ক্লান্ত হয়ে এলিয়ে পড়ে বিছানার ওপর। মধু এমন একটা ঘোরের মধ্যে ছিল যে তার কিন্তু একবারও মনে হয়নি এটা অন্যায়। সে এখন আর অবিবাহিত নয়, সে এখন বিবাহিত নারী। দীপক এখন তার কাছে প্রাক্তন প্রেমিক হলেও সে একজন পরপুরুষ, আর তার সাথে এভাবে তাকে মানায় না। কিন্তু মধুর মনে সেসব আসে না। সে প্রশ্ন করে, আবার কবে আসবে দীপক? তুমি যেদিন আমায় মনে মনে ডাকবে আমি সেদিনই তোমার কাছে আসব। চিন্তা নেই মধু, আমি সব সময় তোমার আশেপাশেই আছি। কথাটা বলে দীপক বেরিয়ে যায়। সেই রাতে মধু আর কিছু খায় না। ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। দেখতে দেখতে 3টে দিন কেটে যায়। যেদিন বিপিনের আসার কথা সেদিন সকালে চম্পা আসে বাড়িতে। কথা বলতে বলতে একসময় তীক্ষ্ণ চোখে তাকে বলে, কি ব্যাপার বলো তো বৌদি? দাদা বাইরে যাওয়ার পর 2-3 দিন তোমাকে কেমন মন মরা দেখেছি। তারপর থেকে কিন্তু আর তোমার যেন দাদার জন্য মন খারাপ নেই, বরং তুমি খুশি খুশি বলেই তো মনে হচ্ছে।
কি ব্যাপার গো? মধু থতমত খায়। এই রে, তাহলে কি সবকিছু ধরা পড়ে যাবে? মধু কিছু বলতে যাবে তার আগেই চম্পা বলে ওঠে, বুঝতে পেরেছি, দাদার বাড়িতে ফিরে আসার সময় যত এগিয়ে আসছে ততই খুশি হচ্ছ, তাই না? তাই বলি, ব্যাপারটা কি হলো? মধু কিছু না বলে সামান্য হাসে। যাক, মেয়েটা তেমন কিছু বুঝতে পারেনি, নিজে নিজেই কিছু একটা ভেবে নিয়েছে। মধু বলে, বড় পাকা পাকা কথা, তাই না তোমার? বলেছি না এসব নিয়ে একদম পাকামো করতে নেই। চম্পা ঠিক এই কটা দিন দিনের বেলা মধুকে সঙ্গ দিয়েছে ঠিকই, কিন্তু সেদিনের পর থেকে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে নিচের ঘরের দরজা খোলা রেখে চলে যেত। মধু আবার মনে মনে আহ্বান করতে থাকে দীপককে, আর ঠিক অবাক করা কোনো এক মন্ত্র বলে দীপক এসে পড়ত তার ঘরে, এবং অনেক রাত পর্যন্ত দুজনে মিলে সুখের সাগরে ভাসতে ভাসতে একসময় ক্লান্ত হয়ে মধু ঘুমিয়ে পড়লে দীপক সরে যেত। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছিল মধু দীপককে দিনের বেলা কোনো সময় আসতে বললে দীপক কিন্তু আসত না, এমনকি মনে মনে চাইলেও আসত না। সেদিন রাতে মধু সে কারণেই তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা, দিনের বেলা তুমি আসো না কেন? দিনের বেলা তোমায় এত ডাকি, এত মনে করি, তাও আসো না, অথচ রাতের বেলা ঠিক চলে আসো। দিনের বেলা আমি আসতে পারি না, তাছাড়া যদি কেউ না আসে আর তুমি যখন আমায় ডাকো তখন অনেক রাত হয়ে যায়, সবাই ঘুমোতে চলে যায়। কথাটা যে ঠিক সেটা মধু নিজেও বোঝে, তবু কোথাও যেন একটা খটকা থেকে যায়। সেই খটকাটা যদিও সে ভুলতে পারে না। তারপর সেদিন বিকেলের দিকে বাড়িতে এসে পৌঁছায় বিপিন। এদিন যখন বাড়ি ছেড়েছিল তখন মধুর মনে হয়েছিল বিপিন ফিরলে সে অনেক আনন্দ পাবে, কিন্তু আজ বিপিনকে দেখে আনন্দ একটু হলো বটে, তবে তার সঙ্গে আরও একটা কথা মনে হলো। বিপিন যখন বাড়িতে আছে তখন দীপক নিশ্চয়ই আর আসবে না। রাতে বিপিন অনেকক্ষণ ধরে মধুর সঙ্গে গল্প করল, তারপর গল্প শেষে মধুর গোটা শরীর ভরিয়ে দিতে লাগল আদরে আদরে। মধুর ভালোই লাগছিল, কিন্তু কোথাও যেন বারবার তার দীপকের কথা মনে পড়ছিল। তাকে একটু অন্যমনস্ক দেখে বিপিন বলল, কি ব্যাপার বলো তো? এতদিন দূরে ছিলাম বলে রাগ করেছো? চিন্তা করো না, এখন প্রায় সপ্তাহখানেক আর অন্য কোথাও যাওয়ার নেই, এইখানের অফিসে এখন কাজ আছে। ও আচ্ছা, না রাগ করব কেন? এই অফিসেই কাজটা পাকা হবে। আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাব তো? নিশ্চয়ই যাব। বিপিনের আজ আর কথা বলতে ইচ্ছে করছিল না। এতদিন বাড়ির বাইরে ছিল, তাই আজ মধুকে আদর করতে ইচ্ছে করছিল। তাই মধু আর দেরি করল না। প্রথমে চুম্বন, তারপরে চুম্বন করতে করতে আস্তে আস্তে দুজনেই প্রায় অর্ধ উলঙ্গ হয়ে গেল। তারপর একে অপরের শরীরের মাঝে কি একটা অজানা জিনিস অন্বেষণের মাধ্যমে চলতে লাগলো। এবার চলতে লাগলো সীমাহীন আদিম যৌনতা। সে অন্ধকারের মধ্যেও যেন একে অপরকে ভালোভাবে খুঁজে নিচ্ছিল যুবক যুবতীর নিঃশ্বাসের শব্দ। তাছাড়া মাঝে মাঝে তাদের মুখ থেকে বেরিয়ে আসে অস্পষ্ট কামনার শব্দ। সারা ঘরের ভেতর আর কিছু নেই, দুই ঘরমাক্ত শরীরের অদ্ভুত মানুষ মানুষ গন্ধে গোটা ঘরটা ভরে উঠল। কিন্তু বারবার মধুর মনে ঘুরে ফিরে আসছিল দীপকের কথা। কেন আসছিল সেটা সে জানে না। এমন একটা সময় দীপকের কথা তার মনে হচ্ছে কেন, মধুর মস্তিষ্ক নিজেও সেটা বুঝতে পারছিল না। এক সময় তাদের উত্তেজনা ক্রমশ প্রশমিত হয়ে আসে, একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে বিছানায়। কতক্ষণ শুয়েছিল মনে নেই মধুর। হঠাৎ মনে হয় জানলার কাছে কে যেন আস্তে আস্তে টোকা দিচ্ছে। অন্য সময় হলে মধু হয়তো ভয় পেয়ে চিৎকার করত, কিন্তু আজ তা করল না। তার যেন মনে হয় জানলার বাইরে এসে যে দাঁড়িয়েছে তাকে মধু চেনে, খুব ভালোভাবে চেনে। মধুর শরীরের কাপড় তখন অর্ধ নিমলিত, তার কোমর পর্যন্ত সমস্ত কিছুই ঢাকা থাকলেও কোমরের উপর থেকে বাকি সবকিছু উন্মুক্ত। দুই উজ্জ্বল স্তন যুগল যেন ঘরের ভেতরে অন্ধকারের মাঝে লজ্জায় একে অপরকে
নিজের শরীরের আবরণ করে নেওয়ার চেষ্টা করছে মাঝে মাঝে। এলোমেলো চুল ও বিন্যস্ত ফাঁকাশে মুখের অবস্থা, ঘুম জড়ানো মুখ, সেভাবেই মধু এগিয়ে যায় জানালার দিকে। তারপর জানালার পাল্লাটার উপর হাত রেখে জানালা খুলতে যাবে এমন সময় ঘরের ভেতর থেকে বিপিনের কথা শোনা যায়। মধু, তুমি ওখানে কি করছো? কথাটা শুনে এক মুহূর্তের জন্য মধু চমকে উঠেছিল। তারপরে বুঝতে পারে ঘরের আলোটা জ্বলে উঠেছে। বিপিন কখন যেন উঠে ঘরের আলো জ্বালিয়ে ফেলেছে। মধুর হাত জানালার ছিটকিনির কাছে। বিপিন এগিয়ে আসে মধুর দিকে, তারপর বলে, তুমি উঠেছো যখন আলো জ্বালাওনি কেন? জানলার কাছে এখন কি করতে এসেছো? মধু আমতা আমতা করে। তারপরে বিদ্যুৎ চমকের মতো যেন তার উত্তরটা মাথায় এসে যায়। ঘরের ভেতরে এত গুমোট লাগছিল, তাই জানালার কাছে এসে জানালাটা খুলে দিলাম, যদি একটু বাইরের হাওয়া আসে। বিপিনের মুখের কৌতূহলী বিস্মিত ভাবটা বদলে যায়। তার বদলে তার মুখে হাসি ফুটে ওঠে। নিজের হাতে জানালাটা খুলে দেয়। তারপর মধুকে প্রায় তুলে নিয়ে আবার এগিয়ে যায় বিছানার দিকে। মধু বুঝতে পারে এই 7 দিনের দূরে থাকার বিরহের সমস্ত কিছু বিপিন এক রাতে উসুল করে নেবে। কিন্তু বিছানার দিকে এগোতে এগোতেও জানালা দিয়ে যখন বাইরের দিকে তাকায়, তখন মধু দেখতে পায় জানালার বাইরে মাত্র 2 হাত দূরে একটা কে যেন দাঁড়িয়ে আছে। তার চোখের উজ্জ্বল দৃষ্টি সোজা তাকিয়ে দেখছে মধুর দিকে। তার মনে হয় ওটা অন্য কেউ নয়, ওটা দীপক। আর সঙ্গে সঙ্গে মধুর মাথায় আরও একটা কথা আসে। দীপক কোথায় থাকে সারাটা দিন? ওকে দেখা যায় না, শুধু রাতের বেলায় এ বাড়িতে এসে উপস্থিত হয়। কেন করে এমনটা? কিন্তু ততক্ষণে ক্ষুধার্ত বাঘের মতো বিপিন ঝাঁপিয়ে পড়েছে মধুর নরম শরীরের ওপরে। বাইরের লোক? কিন্তু বাইরের কোনো লোক এখানে এসেছে বলে তো আমার জানা নেই। তুমি তো জানো আমাদের এই জায়গাটা খুব একটা বড় নয়। বাইরের কেউ এখানে থাকতে এলে নিশ্চয়ই খোঁজ পেতাম। আহা, আমি তো বলছি এসেছে। তুই একটা কাজ কর না, তুই তো বলিস গ্রামে তোর কয়েকজন চেনাশোনা আছে, তাদের দিয়ে খোঁজ খবর নিয়ে দেখ। না হলে তুই একবার দেখ। আগে থেকে কেউ এখানে আসবে আর চম্পা খবর পাবে না, এটা কিন্তু হয় না বৌদি। আমাদের সবারই একটা দল আছে, নতুন কিছু হলে ঠিক খবর আমরা পেয়ে যাব। আর আমি খবর পাবো মানে তুমিও পাবে। কিন্তু সত্যি বলছি, বাইরে থেকে কেউ আসেনি। তবুও তুমি বলছো যখন, আমি খবর নেব। চম্পা যে মিথ্যে বলেনি সে কথা মধু জানে। এলাকার অনেক খবর সে এনে দিয়েছে। যে সমস্ত খবর চম্পার কেন তার পক্ষে পাওয়া সম্ভব নয়, অথচ চম্পা সারা দিন বাড়িতেই থাকে। মাঝে মাঝে ছোট ছেলে মেয়েগুলো তার সঙ্গে দেখা করতে আসে, তারাই হলো চম্পার খবরই। কিন্তু দীপক যদি গ্রামে এসে থাকে তাহলে সেটা জানার কথা, কারণ দীপককে দেখেই বোঝা যাবে সে এখানকার নয়, নতুন লোক। গ্রামে এলে কেউ না কেউ তো দেখবে। সেদিন দুপুরে চম্পার সঙ্গে অনেক বাক বিতণ্ডা চলে। তারপরেও যখন চম্পা খোঁজ নেবে বলে জানায়, তখন মধু একটু ভরসা পায়। যদি খোঁজ নিয়ে দেখা যায় সত্যি সত্যি দীপক এসেছে, শুধু যদি দেখা যায় দীপক আসেনি, গ্রামে নতুন কোনো লোক প্রবেশ করেনি, সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে? একবার দীপকের ব্যাপারে খোঁজ নিতে পারলে ভালো হতো। কিন্তু বাবা মায়ের উপর রাগ করে মধুর মোবাইলটা রেখে এসেছে তার নিজের বাড়িতে। যদিও বিপিনের সঙ্গে তার বাবা মায়ের যে মাঝে মাঝে কথা হয় সেটা ভালো করে জানে মধু, কিন্তু দীপকের খবর তো ওর বাবা মায়ের কাছে পাওয়া যাবে। বিয়ের আগে রাগ করে সবার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়ে চলে এসেছে সে। কিন্তু তাহলে কি করবে? এই কটা দিন রাতের বেলা তার কাছে যে এসেছিল সে সত্যি সত্যি দীপক যদি হয়, তাহলে সে দিনের বেলা কোথায় থাকে? আর যদি সেটা দীপক না হয়, তাহলে দ্বিতীয় সম্ভাবনার কথাটা ভাবতেই মধুর বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে ওঠে। তাহলে ওটা কে? ওটা কে এসেছিল?
যাকে মনে করেছে সে না হয়ে যদি অন্য কেউ দীপকের মতো রূপ ধরে আসে তাহলে কি করবে। তাই গোটা দিন মনটা চঞ্চল হয়ে এলো মধুর। কারো সঙ্গে ভালো করে কথা বলল না। বিপিনের ফিরতে রাত হয়, অনেক জায়গায় যেতে হয়। রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে কোনো রকমে একটু মধুকে আদর করে ঘুমাতে চলে গেল। মধু কিন্তু জেগেই রইল। জানালার কাছ থেকে টপ টপ করে শব্দ করছে কেউ। আজ আর তারা হুড়ো করল না, খুব সাবধানে বিছানা থেকে উঠে না পড়ে আস্তে আস্তে বিছানা থেকে নেমে এলো সে। চারপাশে ঘুটঘুটি অন্ধকার। সেই অন্ধকারের মধ্য দিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে জানালার কাছে এসে দাঁড়িয়েছে মধু। জানালার বাইরে কারো কোনো সাড়া শব্দ নেই। বাইরে কি সত্যি কেউ আছে? কথাটা মনে করতে যাবে এমন সময় আবার দরজায় ধাক্কা পড়ল। সঙ্গে সঙ্গে বাইরে যেতে চেনা গলায় বলে উঠল, মধু, মধু, ঘরের ভেতরে তোমার স্বামী আছে। একটা কাজ করো, তুমি বাইরে বেরিয়ে এসো, আমি বাড়ির পেছনেই আছি। মধুর বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল। দীপকের গলাটা শুনে সে কেমন যেন স্বস্তি পেয়েছিল। তাই একটু দোনামোনা করলেও পা টিপে টিপে ঘরের দরজা খুলে প্রথমে বারান্দা, তারপরে বাইরের উঠোন এবং তারপর উঠোন পেরিয়ে বাড়ির পেছনে গিয়ে দাঁড়ালো। আকাশে চাঁদ থাকলেও তারা খুব বেশি নেই, তবে আলোটা দেখা যায় মোটামুটি। বাড়ির পেছনের দিকের পাঁচিলটার কাছে উপর হয়ে বসে আছে দীপক। আমাকে সত্যি করে একটা কথা বলো তো, দিনের বেলা তুমি কোথায় থাকো? গোটা গ্রামে দিনের বেলা তোমায় কেউ দেখতে পায়নি, রাতের বেলা এখানে আসছো, অথচ দিনের বেলা? দিনের বেলা আমি বাইরে বেরোই না, তোমায় তো আগেই বলেছি। দিনের আলো আমার লুকিয়ে থাকতে হয়। দিনের বেলা বাইরে বেরোনো অত সহজ নয়। আমি শুধু রাতের বেলা আসতে পারি, আর তুমি মনে করলেই। দীপকের গলায় কি যেন একটা ছিল। তার কথা শুনে মধু আস্তে আস্তে এগিয়ে গেল তার কাছে। দীপক বসে রয়েছে। মধু তার সামনে এসে বসল। চাঁদের অল্প আলোতেও দীপকের সেই মায়াময় ফ্যাকাশে মুখটা দেখা যায়। মধু এই মুখটা দেখেই কেমন যেন বদলে গেল। দীপকের হাত দুটো যখন মধুর গলার কাছে এসে পড়ল, তখনও মধু কেমন একটা ঘোরের মধ্যে তাকিয়ে আছে দীপকের দিকে। পাঁচিলের কাছে এসে বসে থাকা জায়গাটাতে মধুর ঠোঁটে ঠোঁট রাখল দীপক। চুম্বন করতে করতে চোখ বন্ধ করে থাকা মধু বুঝতে পারছিল একটু একটু করে তার শরীর থেকে নেমে যাচ্ছে তার পোশাক, কিন্তু সে বাধা দেওয়ার চেষ্টা করল না। এই খোলা আকাশের নিচে প্রাচীরের কাছে গহীন কালো অন্ধকারের মাঝে যে উলঙ্গ হতে নেই, সেই ভাবনাটাও যেন মধুর মাথা থেকে সরে গিয়েছিল। সে শুধু দীপকের কথা ভাবছিল, দীপকের সাথে সেই প্রথম যৌন সঙ্গমের কথা ভাবছিল। তারপরে আরও অনেকবারই দীপকের সঙ্গে সে মিলিত হয়েছে। ওর অনেক জায়গায়, দীপকের বন্ধুর বাড়িতে, দীপকের বাড়িতে, এমনকি রাতের অন্ধকারে অচেনা পার্কের বেঞ্চে কোনো রকমে এইভাবে তারা মিলিত হয়েছে। কিন্তু আজ যেন অন্য রকম। আজ যেন অন্য দীপকের সাথে এই অন্ধকার রাতে আকাশের নিচে এসে বসেছে সে। দীপকের ঠোঁট তখন মধুর বুকের কাছ থেকে স্পর্শ করতে করতে নেমে চলেছে নাভির দিকে। দেওয়ালের গায়ে হেলান দিয়ে অর্ধ উলঙ্গ মধু দু চোখ বন্ধ করে শুধু মুখ থেকে একটা কামনা বার করে আনছে। কি মনে হতে মধু চোখটা খুলে ফেললেও, চাঁদের আলো ভালোভাবে পড়লেও ভালোভাবে কিছু বোঝা যায় না। মধুর মনে হয় তার ঠিক নাভির কাছে একটা ভেজা জিভ যেন তার গোটা শরীরকে আস্তে আস্তে চেটে চলেছে। কিন্তু ভীষণ ঠান্ডা। এত ঠান্ডা তো দীপকের জিভ হওয়ার কথা নয়। দীপককে বলার জন্য মুখটা খুলতে যাবে, এমন সময় একটা টর্চের আলো এসে পড়ে তারই পাশে। তারপর আরও একটু সামনের দিকে, আর তারপরেই বিপিনের বীভৎস গলার চিৎকার।
মধু, তুমি ওখানে কি করছো? আর ওটা কি? মধুর গোটা শরীর উলঙ্গ। মধু কোনো রকমে দু হাতে নিজের স্তন ঢাকার চেষ্টা করছিল, কিন্তু সেই আলোতে ততক্ষণে আরও একটা ব্যাপার দেখা গেল। মধু তার সামনে মাটির ওপর হাঁটু বেড়ে বসে থাকার মতন করে বসে রয়েছে একটা কালো কুচকুচে প্রাণী। লম্বা লাল লকেটটা মধুর পেটের উপর খেলা করছে। আলো পড়তেই প্রাণীটা সোজা তার দিকে আর বিপিনকে দেখতে পায়। আর দুটো সাদা ফ্যাকাশে মনেহীন গোল চোখ মানুষের চোখের চেয়ে অন্তত 2 গুণ বড়। ব্যাপারটা মধুর নিজেও দেখতে পেয়েছিল, আর দেখতে পেয়েই আতঙ্কে শুকিয়ে গেছিল। যে দুটো হাত তার কোমরের কাছটা ধরে রয়েছে, সে হাতে লম্বা লম্বা বড় নখ। কালো কুচকুচে সেই শরীরটা থেকে ভেসে আসছে পচা গলা একটা গন্ধ। বিপিন সামনের দিকে তাকাতে কালো মূর্তিটা আলোর বৃত্ত থেকে এক লাফে সরে গেল একপাশে। তার মুখ থেকে বেরিয়ে আসছে গড় গড় শব্দ। মধু বুঝতে পারছিল তার গোটা শরীর, স্তন এবং পেটে চ্যাটচ্যাটের যেটা লেগে রয়েছে সেটা বিভৎস প্রাণীটার জিভ থেকে বেরিয়ে আসা লালা। নিজেকে সামলাতে পারল না সে। ভয়ানক একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল পাঁচিলের ওপর। বিপিন কি করবে বুঝতে পারছিল না। প্রথমে টর্চের আলোয় সেই প্রাণীটাকে খোঁজার চেষ্টা করল। যখন দেখল সেটা নেই, তখন মধুকে কোনো রকমে তুলে নিয়ে গেল ঘরের ভেতরে। মধুর গা থেকে তখন ভেসে আসছে বিভৎস দুর্গন্ধ। তোমাদের তো আগেই বলা উচিত ছিল। আসলে ওই বাড়িটায় এর আগে যারা থাকতো, মানে তুমি যার কাছ থেকে বাড়িটা কিনেছো, তারা হঠাৎ করে বাড়িটা ছেড়েছিল কারণ একটা ঘটনা হয়েছিল ওই বাড়িতে। ঠিক কি হয়েছিল আমি জানি না, তবে মাঝে মাঝে ওরা কাকে যেন দেখতে পেত, বিশেষ করে রাতের বেলায়। আর যে লোকটাই বাড়িতে থাকতো তার বউটা মাঝে মাঝে কেমন যেন হয়ে যেত। কেমন হয়ে যেত? জানি না, মাঝে মাঝে কার সঙ্গে যেন কথা বলতো, অদৃশ্য কারোর সঙ্গে। তারপর অনেক সময় দেখা যেত রাতের বেলা ঘরের পিছনে একা একা শুয়ে রয়েছে, অথচ তার শাড়ি খোলা, শরীর অর্ধনগ্ন, কারোর সঙ্গে কথা বলছে। আরো অনেক কিছুই মনে হতো, কিন্তু সেসব বুঝতে পারছিল চম্পার মা। ব্যাপারটা তাই খুলে বলতে পারছে না। যেটা বলতে চাইছে সেটা কাল রাতে সে নিজেই দেখতে পেয়েছে। কিন্তু আমিও মধুকে এমনভাবেই দেখেছি। কিন্তু এইসব কি করে হলো? এসব কেন হলো বলুন তো? জানি না, তবে ওই বাড়িটা ভালো না। এর আগে ওখানে অনেক কিছু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল, তারপর তোমরা আসার পরেই আবার হয়তো ওসব ব্যাপার শুরু হয়েছে। একটু সাবধানে রেখো মধুকে, পারলে ওকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও কয়েকদিন রাখো, তাহলে যদি ঠিক হয়ে যায়। চম্পার মায়ের কাছে সমস্ত কথা শুনে আর একটুও দেরি করল না বিপিন। সেদিন খবর পাঠিয়েছিল মধুর বাবা আর মাকে। ওরা এসে মধুকে কয়েকদিনের জন্য নিয়ে গেল। গোটা ব্যাপারে মধু বেশ হতভম্ব হয়ে পড়েছিল। সে কিছুই বলতে পারল না। বাবা মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেও মুখে কোনো কথা বলল না। বিপিন মনে মনে শান্তি পেল। কয়েকটা দিন বাবা মায়ের সঙ্গে থাকলে মন ভালো হবে, আর এই সমস্ত ব্যাপার কেটে যাবে। এদিকে কতদিন কি হয় সেটা নিজে দেখছে বিপিন। রাতের বেলা মধু বাথরুমে যাওয়ার জন্য উঠেছিল। পাশের ঘরে বাবা মা ঘুমাচ্ছে। এখানে আসার পর 3টে দিন বেশ ভালোভাবেই কেটেছে। সেই রাতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সে এখনো ভুলতে পারছে না। তার স্পষ্ট মনে আছে দীপক তার সামনে বসেছিল। দীপক তার গোটা শরীরে নিজের হাত বুলিয়ে দিয়েছিল, কিন্তু আগের মতো আদর করছিল তাহলে কোথা থেকে? কখন সেই বিভৎস প্রাণীটাকে দেখা গেল? মধু নিজের কাজ সেরে ফিরে আসতে যাবে এমন সময় শুনতে পেল আবার সেই চেনা গলাটা। মধু, আমায় ছেড়ে চলে এলে কেন?
মধু প্রথমে বুঝতে পারল না ডাকটা কোথা থেকে আসছে। তারপরে বাথরুম থেকে বেরিয়ে আসার আগে বাথরুমের উপরের দিকের ছোট্ট জানালাটার কাছে তাকাতেই দেখতে পেল বাথরুমের ওপরে আলো বাতাস আসার জন্য যে ছোট্ট কাঁচ ঢাকা রয়েছে ঠিক সেখানে দীপকের মুখ। দীপকের মাথাটা যেন কোনো রকমে ছোট্ট জানালা দিয়ে ভেতর দিকে ঢুকে আসার চেষ্টা করছে। তার মুখে সেই অদ্ভুত হাসি। দীপক বলছে, তোমায় তো আমি বলেছিলাম তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গেই যাব, তোমায় আমি কোথাও একা ছাড়বো না। মধু চিৎকার করে উঠতে গেল, কারণ ততক্ষণে সে দেখতে পেয়েছে দীপকের শরীরটা ওইটুকু ছোট্ট জানালা দিয়ে ঠিক সাপের মতো আস্তে আস্তে ঢুকে আসছে বাথরুমের ভেতরে। তারপর দেওয়ালের গাবে টিকটিকির মতো সে নেমে এলো নিচের দিকে। হঠাৎ বাথরুমের দরজাটা বন্ধ হয়ে গেল আর মধু ছিটকে গেল দরজার ওপরে। দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে ডাকতে লাগলো বাবা মাকে, কিন্তু না, কেউ শুনতে পাচ্ছে না। পিছন থেকে শুধু দীপকের গলা ভেসে আসছে, কোথায় যাবে? তোমায় যে আমি কোথাও যেতে দেব না, কোথাও না। তুমি তুমি শুধু আমার, আজ আমি তোমায় নিয়ে যাব, আজ কেউ আসবে না। মধু বারবার ধাক্কা দিতে লাগলো, দরজা খুলল না। দীপক এক পা করে এগিয়ে আসছে তার দিকে। পেছনের দিকে ঘুরে দরজার ওপরে যেন পাথরের মূর্তির মতো ঠেসান দিয়ে দাঁড়িয়ে রইল মধু। তার গলা শুকিয়ে গেছে, গোটা শরীর পাথরের মতো। দীপকের মুখটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। দীপকের মুখের বদলে একটা কালো কুচকুচে বিভৎস শরীর, দুটো সাদা মণিবিহীন চোখ, মুখের ভেতর অজস্র দাগ, লম্বা লাল জিভ লক লক করে সাপের মতো বেরিয়ে এসছে বাইরে। সেই বিভৎস মূর্তিটা আরো দু পায়ে গিয়ে সে ঝাঁপিয়ে পড়ল মধুর শরীর বরাবর। মধুর মৃতদেহ পাওয়া গিয়েছিল বাথরুমের ভেতর। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। পরদিন সকালে দরজা ভেঙে যখন ঢোকা হয় তখন দেখা যায় মধু মৃত, শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। খবরটা পেয়ে কান্নায় ভেঙে পড়েছিল বিপিন। এই অল্প দিনের মধ্যে হলেও বিপিন মধুকে বড্ড ভালোবেসে ফেলেছিল। বারবার আফসোস করে বলে, এখানে কিছু একটা হয়েছিল। আমি ভেবেছিলাম ওকে এখান থেকে সরিয়ে দিলেও হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমারই ভুল, সব আমারই ভুল হয়েছে। চম্পার মা সমস্ত কথা শুনে আকাশের দিকে চোখ রেখে তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর বলেছিল, তার মানে ওই জিনিসটার পিছু পিছু বাড়ি পর্যন্ত গিয়েছিল? কিন্তু মেয়েটা কি এতই বোকা, কিছুই বুঝতে পারলো না এমন একটা কিছুর সঙ্গে? দীপক খবরটা পেয়েছিল 1 মাস পরে। মধু হার্ট ফেল করে মারা গেছে। তখন দীপক নতুন করে বিয়ে করে তার বউকে নিয়ে হানিমুনে গিয়েছিল। পুরী থেকে এখানে ফিরে এই খবরটা পায়। খবরটা শুনে আফসোস করে বলেছিল, কি আর করা যাবে, কপালে যা ছিল তাই হয়েছে। সত্যি খুব খারাপ লাগছে। এরপরে বিপিন আর সেই বাড়িতে থাকেনি। কোম্পানি থেকে তাকে থাকার জন্য অন্য একটা জায়গা দেওয়া হয়েছিল। তবে কয়েক মাস পরে আবার ওই বাড়িতে নতুন একজন ভাড়াটে আসে, একজন মধ্যবয়স্ক লোক এবং তার 2 মেয়ে। তাদের বয়স ওই 19 হবে। তাদের দুজনের মধ্যে একটি মেয়ে একদিন রাতের বেলা ঘুম থেকে উঠে জল খেতে গিয়ে শুনতে পায় বাইরে থেকে একটা চেনা গলায় কে যেন তাকে ডাকছে। গলাটা সে চিনতে পারলেও বুঝতে পারে না কে ডাকছে। অনেকক্ষণ ধরে স্থিরভাবে গলাটা শুনেছে। তারপরে তার কথার উত্তরে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কি যেন একটা হয়ে গেল মাথার ভেতর। একটু একটু করে মহাচ্ছন্নের মতো এগোতে থাকে বাড়ির খোলা বারান্দাটার দিকে।